Hello everybody, welcome to the way of solution. Students, 6 ফেব্রুয়ারি 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর চর্চা পর্বে আজ সশরীরে লাইভে যুক্ত হয়েছি। তো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ক্লাসটি। আশা করব এই ক্লাসটি তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনকে আরো বুস্টিং করছে, তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেই পরীক্ষার প্রস্তুতিতে অনেক হেল্প করছে। আমি চেষ্টা করি বেস্ট ক্লাস প্রোভাইড করার, বেস্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য আমি প্রস্তুত করে আনি। তো প্রতিদিনের ক্লাস সকলে লাইভে দেখতে হলে চ্যানেলটিতে সকাল 6টাতে যুক্ত হয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তরের সেশন দেখতে হলে। চলো শুরু করা যাক। সকাল সকাল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নিয়ে হাজির হয়েছি। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলকে একটা জিনিস বলবো, প্রতিদিনের ক্লাসে একটা করে লাইক করতে কিন্তু ভুলবে না। আজকের আমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে। সম্প্রতি কোন ভারতীয় শিল্পী ও শিক্ষক গ্লোবাল টিচার প্রাইজ জয় করেছেন? গ্লোবাল টিচার প্রাইজ বা ভারতীয় যিনি শিক্ষক গ্লোবাল টিচার প্রাইজ জিতেছেন তার নাম কি? তার নাম হচ্ছে রুবেল নেগি। রিসেন্টলি রুবেল নেগি এই পুরস্কারটা জিতেছেন দুবাই থেকে। ইন্ডিয়ান টিচার অ্যান্ড অ্যাক্টিভিস্ট রুবেল নেগি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য গ্লোবাল টিচার প্রাইজ অন থার্সডে ইন দুবাই। গতকাল রুবেল নেগিকে দুবাই থেকে এই গ্লোবাল টিচার প্রাইজটা প্রদান করা হয়েছে ফর হেল্পিং চিলড্রেন হু হ্যাভ নেভার অ্যাটেন্ডেড স্কুল বিগেন স্ট্রাকচার্ড লার্নিং। যারা কাঠামোগত শিক্ষা থেকে দূরে আছে, কাঠামোগত শিক্ষা এখনো শুরু করতে পারেনি, এমন শিশুদের তাদের শিক্ষা শুরু করার জন্য হেল্প করে থাকে বা সাহায্য করে থাকে এই রুবেল নেগির ফাউন্ডেশন বা রুবেল নেগি তিনি সাহায্য করেছেন। নেগিস ফাউন্ডেশন হ্যাজ সেট আপ মোর দ্যান 800 লার্নিং সেন্টার অ্যাক্রস ইন্ডিয়া। পুরো ভারত জুড়ে যদি দেখি তার 800টিরও বেশি কিন্তু তিনি শিক্ষা প্রতিষ্ঠান বা লার্নিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। অলরাইট, তো লার্নিং প্ল্যাটফর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন বা লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করেছেন। অ্যান্ড অলসো সাপোর্টস চিলড্রেন হু আর অলরেডি এনরোলড ইন স্কুল। যারা অলরেডি স্কুলে পড়ছে এমন শিশুদেরকেও তার এই ফাউন্ডেশন বা তিনি সাহায্য করেছেন। তো রিসেন্টলি তাকে গ্লোবাল টিচার প্রাইজে সম্মানিত করা হয়েছে। সম্প্রতি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 5555টি ই সাইকেল বিতরণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন? গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা রিসেন্টলি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেছেন? এনার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের সিএম যিনি আছেন চন্দ্রবাবু নাইডু ডিস্ট্রিবিউটস 5555 ই সাইকেল টু ওমেন সেট গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তো তিনি রিসেন্টলি মহিলাদের 5555টি সাইকেল বিতরণ করেছে। কে? অন্ধ্রপ্রদেশের সিএম চন্দ্রবাবু নাইডু, এবং এই রেকর্ডটা তিনি গড়েছেন। পুনর্নবীকরণযোগ্য শক্তির সক্ষমতা বৃদ্ধিতে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? চলো এটার উত্তর করো দেখি। পুনর্নবীকরণযোগ্য শক্তির সক্ষমতা বৃদ্ধিতে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তার নাম কি? চলো রাইট অ্যান্সার হচ্ছে গুজরাট রাজ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পুরো ভারতবর্ষের মধ্যে লাস্ট ইয়ার। গুজরাট কন্ট্রিবিউটস 16.50% টু ইন্ডিয়াস রিনিউয়েবল এনার্জি। ভারতের যে পুনর্নবীকরণযোগ্য শক্তি আছে সেখানে গুজরাট সব থেকে বেশি কন্ট্রিবিউট করে। কত? প্রায় 16.50% কন্ট্রিবিউশন হয়েছে গুজরাট থেকে। মানে বুঝতে পারছো, প্রায় 16.5% তোমার রিনিউয়েবল এনার্জি সেটা গুজরাট থেকে আসছে। উইথ কিউমুলেটিভ ইনস্টলেশনস রিচিং, তো কিউমুলেটিভ ইনস্টলেশন রিচিং 42.583 গিগাওয়াট। তো ক্রমবর্ধমান তার এই যে বৃদ্ধি, ক্রমবর্ধমান যে শক্তির বৃদ্ধি সেটা আমরা যদি দেখি
42.583 গিগাওয়াটে পৌঁছেছে। অলরাইট, গুজরাটের 2026 সালে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিলেন? মণিপুর রাজ্য, আমরা জানি দীর্ঘদিন ধরে মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে। তো মণিপুর রাজ্যে রিসেন্টলি একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, সেই ব্যক্তির নাম কি? মণিপুর রাজ্যে এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন এন বীরেন সিং, কিন্তু রিসেন্টলি যিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি হলেন ইয়মনাম খেমচাঁদ সিং। ইয়মনাম খেমচাঁদ সিং sworn in as মণিপুর চিফ মিনিস্টার। তো ইয়মনাম খেমচাঁদ সিং রিসেন্টলি শপথ নিয়েছেন অ্যাজ এ মণিপুর সিএম, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে। সম্প্রতি কোন বন্দর কর্তৃপক্ষ স্বচ্ছতা পাখোয়াদা পুরস্কার 2025-এ প্রথম স্থান অধিকার করেছে? বলো। সম্প্রতি যে বন্দর কর্তৃপক্ষ স্বচ্ছতা পাখোয়াদা পুরস্কার 2025-এ প্রথম স্থান অধিকার করেছে সেটা হচ্ছে পারাদীপ বন্দর। পারাদীপ বন্দর কোথায় আছে? ওড়িশাতে অবস্থিত আছে, তাই তো? এটা কোথায় আছে? ওড়িশাতে অবস্থিত আছে পারাদীপ বন্দর। তো ওড়িশার পারাদীপ বন্দর বা পারাদীপ পোর্ট অথরিটি উইন্স ফার্স্ট প্রাইজ অ্যাট স্বচ্ছতা পাখোয়াদা অ্যাওয়ার্ড 2025। তো পাখোয়াদা পুরস্কার এই বছরে জিতেছে কারা? প্রথম স্থান অধিকার করেছে কারা? ওড়িশার পারাদীপ বন্দর। সম্প্রতি কোন ব্যাংক সানরাইজ সেক্টর অর্থায়নের জন্য চক্র কেন্দ্র চালু করেছে? চক্র বলে এই কেন্দ্রটা চালু করেছে কিসের জন্য? সানরাইজ সেক্টর যেটা আছে, আমাদের যে উদীয়মান শিল্প সেক্টর আছে, সেই উদীয়মান শিল্প সেক্টরে অর্থায়নের জন্য এটা চালু করা হয়েছে। তো কে চালু করেছে এটা রিসেন্টলি? কোন ব্যাংক চালু করেছে? সেটি হলো ভারতীয় স্টেট ব্যাংক। ভারতীয় স্টেট ব্যাংক, ভারতের সব থেকে বড় যদি আমরা দেখি কমার্শিয়াল ব্যাংক হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। সেই ভারতীয় স্টেট ব্যাংক চক্র চালু করেছে রিসেন্টলি। SBI লঞ্চেস চক্র সেন্টার অফ এক্সেলেন্স টু ফাইন্যান্স সানরাইজ সেক্টর। তো চক্র সেন্টার অফ এক্সেলেন্স তারা শুরু করেছে টু ফাইন্যান্স সানরাইজ যে সেক্টর আছে, আমাদের যে উদীয়মান শিল্প সেক্টর আছে বা উদীয়মান সেক্টর, তাকে অর্থায়ন করার জন্য এটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। সম্প্রতি ভারতীয় গবেষকদের তৈরি ফটো ডিটেক্টর টির প্রধান বৈশিষ্ট্য কি? ফটো ডিটেক্টর বলে একটা ডিভাইস বা ফটো ডিটেক্টর রিসেন্টলি, ডিভাইস নয় অ্যাকচুয়ালি একটা আবিষ্কার, একটা ইনোভেশন রিসেন্টলি আমাদের ভারতীয় গবেষক বা রিসার্চাররা করেছেন ফটো ডিটেক্টর। এই ফটো ডিটেক্টরের প্রধান বৈশিষ্ট্য কি? এটি শুধুমাত্র অন্ধকারে কাজ করে, এটি সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি, এটি পরিবেশ বান্ধব এবং নিজেই শক্তি উৎপন্ন করতে সক্ষম। এটি চালাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তো ভারতের গবেষকদের তৈরি ফটো ডিটেক্টরটির কাজ কি? সেটির কাজ হচ্ছে এটি পরিবেশ বান্ধব এবং এ নিজেই শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইন্ডিয়ান রিসার্চার্স ডেভেলপ ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব সেলফ পাওয়ার্ড ফটো ডিটেক্টর ফর নেক্সট জেনারেশন ইলেকট্রনিক্স। পরবর্তী প্রজন্মের ইলেকট্রনিক্স এর জন্য আমরা যদি দেখি এই ফটো ডিটেক্টরটা তৈরি করা হয়েছে, যেটা এটি পরিবেশ বান্ধব এবং নিজেই সেলফ পাওয়ার, নিজেই নিজের শক্তি উৎপন্ন করতে পারে। অলরাইট, এই হচ্ছে আমাদের 7টি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমি বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পাইনি, 7টি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে চর্চা করলাম। এর পরের দিনে আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো, যতগুলো পাই। দুটো পেলে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি ক্লাস করব তোমাদের সাথে। অলরাইট, তো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বর্তমানে TWS একাডেমি যে অ্যাপ আছে সেখানে কি কি ব্যাচ চলছে একটু দেখে নিতে পারো। এই সমস্ত ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। WEPKP 2026 ব্যাচ চলে এসেছে সেখানে। এছাড়াও আমাদের অন্যান্য বিভিন্ন ব্যাচ সেখানে চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যারা রেল, SSC, WBCS সহ বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি আজকের আমাদের জিকে পোর্শনে। ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে, এবং বাংলা এটাকে আমরা বলছি করব না হয় মরবো। এই স্লোগানটি কোন আন্দোলনের সময় দেয়া হয়েছিল? বলো। কোন আন্দোলনের মোটিভ ছিল ডু অর ডাই? সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের মোটিভ ছিল ডু অর ডাই। ভারত ছাড়ো আন্দোলন কে শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী। প্রথম যে 3টে আন্দোলন দেখতে পাচ্ছ, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য,
তিনটেই হচ্ছে মহাত্মা গান্ধীর দ্বারা, এমনকি খিলাফত আন্দোলনেও মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন। তো এই আন্দোলনগুলোর সাথে যুক্ত কে ছিলেন? মহাত্মা গান্ধী যুক্ত ছিলেন, তাই তো। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে? একটু জেনে রাখবে, 8ই আগস্ট শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন 1942, 1942-এ। অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয় আর 1922 পর্যন্ত চলেছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে শুরু হয়েছিল, ডান্ডি অভিযানের ঠিক পরপরই। খিলাফত আন্দোলন 1919 সালে আমাদের ভারতে শুরু হয়েছিল। এই খিলাফত আন্দোলনটা পরে গিয়ে অসহযোগ আন্দোলনের সাথে একত্রিত হয়ে গেছিল। তো এই হচ্ছে 4টে খুব গুরুত্বপূর্ণ আন্দোলন আমাদের ভারতে। এর ভিতরে ভারত ছাড়ো আন্দোলন খুব কিন্তু ইংরেজদের বিপক্ষে খুব কিন্তু কার্যকরী একটা আন্দোলন হয়েছিল। নেক্সট আমরা পরেরটা দেখব, ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ কোনটি? সব থেকে বড় বৌদ্ধ মঠের নাম কি? আমাদের ভারতবর্ষে অবস্থিত সবথেকে বড় বৌদ্ধ মঠের নাম কি? সেই বৌদ্ধ মঠের নাম হচ্ছে তাওয়াং মঠ, যেটা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত আছে, তাওয়াং মঠ। নেক্সট আমাদের পশ্চিমবঙ্গে দালি মঠ আছে দার্জিলিং, এটা একটু দেখে রাখবে, দার্জিলিং এ আছে দালি মঠ, এটাও একটা বৌদ্ধ মনস্ট্রি বা মঠের মধ্যে পড়ে। কোন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে? সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি যিনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের একজন রাজ্যপাল হিসাবে নিযুক্ত আছেন। এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্য, আমরা জানি ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, তাই তো অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্য এটা গঠন হয়েছিল 1953-তে, 1953 সালে প্রথম এটার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে এই অন্ধ্রপ্রদেশ দুটো টুকরোতে ভেঙে দেওয়া হয় 2014 সালে। এখান থেকে তেলেঙ্গানা বলে একটা নতুন রাজ্য তৈরি হয়েছে। তো এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্য, অন্ধ্রপ্রদেশ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে, তার নামটা আমরা একটু আগেই দেখেছি, যিনি 5555টি সাইকেল বিতরণ করে এই বছরেই দুদিন হচ্ছে তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, তাই তো। সেই মুখ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু, চন্দ্রবাবু নাইডু, তাই তো। কোন পলিটিক্যাল পার্টি থেকে? টিডিপি থেকে, হ্যাঁ, তেলেগু দেশম পার্টি বা টিডিপি বলে একটা পলিটিক্যাল পার্টি আছে, সেই পার্টি থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা আমাদের কেন্দ্রে যে সরকার আছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক যে অ্যালায়েন্স, তার কিন্তু একটা শরিক দল। যাই হোক, এখানে অন্ধ্রপ্রদেশের যিনি বর্তমান রাজ্যপাল তিনি হচ্ছেন এস আব্দুল নাজির, যিনি প্রাক্তন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন। একমাত্র কোন গ্রহটি বিভিন্ন ধাপ বা ফেজ দেখতে পাওয়া যায়? দেখো না, চাঁদ, আমরা চাঁদ দেখেছি, চাঁদ কিন্তু কখনো এরকম থাকে তোমার এরকম মানে আকৃতির থাকে, কখনো আর একটু বড় থাকে, কখনো আরো বড় থাকে, কখনো চাঁদ পুরো হয়ে যায়। তো চাঁদে যেমন আমরা চক্র দেখতে পাই, চাঁদের যেমন বিভিন্ন ধাপ দেখতে পাই, ফেজ দেখতে পাই, অর্ধচন্দ্র, তারপরে পূর্ণচন্দ্র, তেমনি আমরা কিন্তু একটা গ্রহে এরকম ধাপগুলো দেখতে পাই। সেই গ্রহটির নাম কি? সেটির নাম হচ্ছে শুক্র। চলো দেখি কি কি আমাদের এখানে বিষয় বলা হচ্ছে। শুক্র গ্রহ, শুক্র গ্রহ হচ্ছে কি প্রাথমিক গ্রহ যা পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে দেখলে চাঁদের মতো স্বতন্ত্র পর্যায় বা অর্ধচন্দ্র, গিব্বাস এবং পূর্ণ প্রদর্শন আমরা পূর্ণ, এই তিনটে যে ফেজ এটা আমরা প্রদর্শন করতে পারি। যদি আমরা পৃথিবী থেকে একটা টেলিস্কোপ দিয়ে দেখি না, তাহলে চাঁদে যেমন আমরা এরকম দেখবো না বিভিন্ন যে পর্যায় আছে, অর্ধচন্দ্র, তারপরে গিব্বাস, তারপরে পূর্ণ, এই যে ব্যাপারটা এটা কিন্তু শুক্র গ্রহেও দেখা যায়। কেন দেখা যায়? শুক্র যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে বা কক্ষপথের বিভিন্ন অবস্থানে অবস্থান করে, তখন এর আলোকিত অর্ধেকের কেবল একটি অংশ আমাদের নজরে পড়ে। তো এটা সূর্য যখন আমরা দেখব শুক্র গ্রহ তোমার সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে এসেছে, এই সময় কিন্তু আমরা এই পুরো ব্যাপারটাকে দেখতে পাবো বা এই জিনিসগুলোকে দেখতে পাবো। আচ্ছা, অন্যান্য গ্রহ যেমন শুক্র ছাড়াও বুধ গ্রহ যেটা আছে মার্কারি, বুধ গ্রহেও কিন্তু পর্যায় বা দশা দেখা যায়। তবে পৃথিবী থেকে শুক্র গ্রহের দশাগুলো অনেক বেশি স্পষ্ট এবং উজ্জ্বল। এর পিছনে প্রধান কারণ হচ্ছে শুক্র গ্রহ আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে আছে, পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ আমরা যদি দেখি সেটা হচ্ছে শুক্র। বুধেও দেখা যায় এই জিনিসগুলো, কিন্তু বুধটা আমাদের পৃথিবী থেকে দূরে আছে, তাই স্পষ্ট দেখা যায় না। তবে শুক্র গ্রহ আমরা খালি চোখেও দেখতে পাই, শুকতারা বা সন্ধ্যা তারা রূপে। আর টেলিস্কোপ দিয়ে দেখলে পুরো এই যে তার এই পুরো যে পর্যায়, পুরো যে তার ফেজ গুলো, সেগুলো আমরা দেখতে পাই।
চলো এর পরেরটা দেখি। অমৃতসরের স্বর্ণ মন্দির কোন সরোবরের মাঝখানে অবস্থিত? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। অমৃতসরের স্বর্ণ মন্দির, অমৃতসরকে এই কারণে আমরা বলে থাকি না স্বর্ণের শহর। অমৃতসরের স্বর্ণ মন্দির, এই যে স্বর্ণ মন্দিরটা আছে অমৃতসরের, এটা কোথায় আছে? পাঞ্জাবের অমৃতসরে। এটা শিখ ধর্ম অবলম্বীদের পবিত্র স্থল, সবচেয়ে পবিত্র স্থলের মধ্যে পড়ে এই অমৃতসরের স্বর্ণ মন্দির। এই যে গোল্ডেন টেম্পল, এটা যে সরোবরের মাঝখানে আছে অমৃতসরে, সেটার নাম হচ্ছে অমৃত সরোবর। অপশন বি রাইট অ্যান্সার। সেই সরোবরের নাম কি? অমৃত সরোবর। রাষ্ট্রপতির শপথ কে করায়? রাষ্ট্রপতি, তার শপথ বাক্য কে পাঠ করায়? বলো। রাষ্ট্রপতির শপথ, এর ধারা কত বলো তো দেখি? রাষ্ট্রপতির শপথের যদি ধারা বলা হয়, সেটা হচ্ছে 60 নং ধারা, ভারতের সংবিধানের 60 নম্বর ধারাতে রাষ্ট্রপতির শপথ সংক্রান্ত বা তার ওথ সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এখানে পাবো। তো রাষ্ট্রপতির ওথ কোথায় আছে? 60 নম্বর ধারাতে। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় ভারতের যিনি চিফ জাস্টিস থাকেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ কে করায়? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। বুঝেছো তো? রাষ্ট্রপতির শপথ প্রধান বিচারপতি বা সিজেআই করছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর চিফ জাস্টিসের শপথ রাষ্ট্রপতি করাচ্ছে, একে অপরের শপথ বাক্য পাঠ করায়। কোন দেশে 15তম পুরুষ হকি বিশ্বকাপ, কোন দেশ 15তম পুরুষ হকি বিশ্বকাপ 2023 শিরোপা জিতেছিল? 2023-এ হকি বিশ্বকাপ হয়। এই যে হকি বিশ্বকাপ, এটা ছিল 15তম বিশ্বকাপ। এই বিশ্বকাপটা, ডেড স্টুডেন্ট, এই বিশ্বকাপটার হোস্ট বা আয়োজক দেশ ছিল ভারত। আমাদের ভারত হোস্ট কান্ট্রি ছিল, হ্যাঁ, এই বিশ্বকাপের, বা আয়োজক দেশ ছিল। এবারে দেখো আরেকটা তথ্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে হকি বিশ্বকাপটা জিতেছিল কারা? এটা জিতেছিল জার্মানি। এই বছর 2026-এও কিন্তু এই FHI হকি বিশ্বকাপ এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে? এটার হোস্ট কান্ট্রি কারা বলো তো দেখি? দুটো হোস্ট কান্ট্রি আছে যারা এই বছরে FIH হকি বিশ্বকাপটা FHI হকি বিশ্বকাপ অনুষ্ঠিত করতে চলেছে। একটা হচ্ছে বেলজিয়াম এবং আরেকটা হচ্ছে নেদারল্যান্ড, দুটো প্রতিবেশী দেশ। 2026 সালের হকি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। হকি বিশ্বকাপ, বুঝেছো? হকি বিশ্বকাপ। নেক্সট দেখি পরেরটা। OPVর পুরো নামটি কি, বা পুরো নামটি হলো ওরাল পোলিও ভাইরাস, অর্থ পোলিও ভাইরাস, ওরাল পটাটো ভাইরাস, ওরাল পোলিও ভ্যাকসিন। OPV এই শব্দটা বলতে কি বোঝায়? চলো, খুব ভালো একটা প্রশ্ন এটা। OPV বলতে আমরা বুঝি ওরাল পোলিও ভ্যাকসিন। কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়? স্কারভি মাড়ির রোগ, আমাদের দাঁতের মাড়ি, যে মাড়ি, ওই মাড়ির রোগ হচ্ছে স্কারভি রোগ। মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, এই ধরনের রোগের মধ্যে পড়ে স্কারভি। স্কারভি রোগ হয়ে থাকে যে ভিটামিনের অভাবে, সেটার নাম কি? সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি। চলো এর পরেরটা দেখি। পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর ছিল? এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, হোমওয়ার্ক কমেন্ট করে অবশ্যই জানাবে। পার্শ্বনাথ ইনি জৈন ধর্মের একজন তীর্থঙ্কর ছিলেন, কততম ছিলেন কমেন্ট বক্সে জানাবে। কাবেরী নদী প্রধানত কোন দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কাবেরী নদী উৎস কোথায় কাবেরী নদীর, আর কাবেরী নদী কোন রাজ্যে পতিত হয়েছে? এই দুটো পেলেই কিন্তু উত্তর করা হয়ে যাবে, কারণ কাবেরী নদী দুটো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে কাবেরী নদী প্রবাহিত হয়েছে যদি দেখা যায়, সেটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে কাবেরী প্রবাহিত হয়েছে। দেখো কাবেরী নদীর উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতের এই স্থান থেকে, যেটার নাম হচ্ছে তালা কাবেরী। তারপরে এখান থেকে উৎপত্তি লাভ করে এই কাবেরী নদী চলে গেছে কোন দিকে?
পূর্ব দিকে চলে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি কাবেরী হচ্ছে অন্যান্য নদীগুলোর মতো পূর্ব বাহিনী একটা নদীর মধ্যে পড়ে। বুঝেছো? আচ্ছা, এই কাবেরী নদী এখান থেকে উৎপত্তি লাভ করেছে। এই স্থানটার নাম কি? এই স্থানটার নাম হচ্ছে ব্রহ্মগিরি পর্বত। ব্রহ্মগিরি পর্বত। আচ্ছা, এই ব্রহ্মগিরি পর্বতটা, এটা ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা স্থান আছে যার নাম হচ্ছে তালা কাবেরী। সেই ব্রহ্মগিরি পর্বতের তালা কাবেরী থেকে এটা উৎপত্তি লাভ করেছে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ব্রহ্মগিরি পর্বতের তালা কাবেরী থেকে উৎপত্তি লাভ করেছে। আর এটা পুরোটা আসছে কোথায়? এই পুরো জিনিসটা আসছে পশ্চিমঘাট পর্বতের মধ্যে। আর পশ্চিমঘাট পর্বতের কোন রাজ্যে? পশ্চিমঘাট পর্বত অনেকগুলো রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, 4টে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত পশ্চিমঘাট পর্বত। এখান থেকে অনেক নদী উৎপত্তি লাভ করেছে। পুরো জিনিসটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তামিলনাড়ুতে প্রবেশ করেছে। তামিলনাড়ুর মধ্য দিয়ে গিয়ে বদ্বীপ সৃষ্টি করেছে। এখানে বদ্বীপ আছে। আর এখানে হচ্ছে মোহনা, বে অফ বেঙ্গলের হচ্ছে মোহনা। এই হচ্ছে আমাদের কাবেরী নদী। ওকে, চলো তাহলে কর্ণাটকে উৎস, তামিলনাড়ুতে এটা পতিত হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। KYC নো ইওর কাস্টমার, তাই তো? KYC-র ফুল ফর্ম কি? নো ইওর কাস্টমার। তো এই যে KYC, এটা আমরা দেখব RBI এর একটা গাইডলাইন্স, যে KYC করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে। এই যে KYC প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কি? গ্রাহকদের আমানত বাড়ানো, জালিয়াতি এবং মানি লন্ডারিং রোধ করা, গ্রাহকদের ঋণ নিতে বাধ্য করা এবং ব্যাংকের শাখা বাড়ানো। অ্যান্সার হচ্ছে জালিয়াতি এবং মানি লন্ডারিং এর যে কেসগুলো হয় সেইগুলো যাতে কমানো যায়, সেটা রোধ করা, এটাই হচ্ছে KYC-র ফুল ফর্ম, নো ইওর কাস্টমার। নেক্সট, নিম্নলিখিত কোন সংস্থার সদর দপ্তর জেনেভায় নেই? জেনেভা কোথায়? সুইজারল্যান্ডে। অর্থাৎ প্রশ্নটা এইভাবে থাকতে পারতো, কোন সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডে নেই? সুইজারল্যান্ডে নেই। দেখো, ইউনাইটেড নেশনস, UNO, WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং খাদ্য ও কৃষি সংস্থা। কেমন হলো প্রশ্নটা? কোনটি সদর দপ্তর জেনেভায় নেই? জেনেভাতে সদর দপ্তর এই দুটোর আছে, দুটোরই হচ্ছে জেনেভাতে সদর দপ্তর, জেনেভাতে হেডকোয়ার্টার। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের হেডকোয়ার্টার অবস্থিত ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের। তাহলে আর বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এটা রোমে অবস্থিত। মানে এখানে দুটো উত্তর হবে। হ্যাঁ, রোম ইতালিতে অবস্থিত আছে এটা, মানে এখানে দুটো উত্তর হওয়ার কথা, দুটো। তাহলে এখানে দুটো উত্তর করবে, এক এ উত্তর হবে এবং ডিটাও উত্তর হবে। ঠিক আছে, এ এবং ডি দুটোই আমরা উত্তর করছি, দুটোই উত্তর করছি। বুঝেছো? দুটোই উত্তর হবে, এ এবং ডি। ভারতের টাকা ছাপানোর একচেটিয়া ক্ষমতা কার কাছে আছে? টাকা ছাপানো, টাকা ছাড়া কিছু হয়? হয় না। তো টাকা ছাপানো, এই যে টাকার পুরো একছত্র যে একচেটিয়া ক্ষমতা, টাকা ছাপানোর ক্ষমতা RBI এর কাছে আছে। হ্যাঁ, RBI টাকা ছাপিয়ে থাকে। আর টাকার উপরে আমরা জানি RBI এর গভর্নরের সই থাকে, তাই তো? নেক্সট হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ মুকুটমণিপুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত আছে? চলো এটার উত্তর করো। ভারতের দ্বিতীয় বৃহত্তম আর্থ ড্যাম বা মাটির বাঁধ এটা কোথায় আছে? এটা পশ্চিমবঙ্গে আছে, যার নাম মুকুটমণিপুর বাঁধ। এটা পশ্চিমবঙ্গের কোথায় আছে? বাঁকুড়াতে আছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে এটা অবস্থিত। আচ্ছা, আমি এখানে তাহলে বলো তো দেখি, আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় আর্থ ড্যামের নাম কি? এটা তো দ্বিতীয় বৃহত্তম, মানে দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। তাহলে ভারতের বৃহত্তম মাটির বাঁধের নাম কি? ভারতের বৃহত্তম মাটির বাঁধ সেটা কেরালা রাজ্যে আছে। হ্যাঁ, তার নাম কি? তার নাম হচ্ছে বানাসুরা বাঁধ।
ডিয়ার স্টুডেন্টস, কি বাঁধ? বানাসুরা বাঁধ। এই বানাসুরা বাঁধটা আছে কোথায়? এটা অবস্থিত আছে কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে কাবিনী বলে একটা নদীর উপরে অবস্থিত আছে এই বাঁধটা। চলো এর পরেরটা দেখি। কোন দুটি নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? গঙ্গা নদী উৎসস্থলে গঙ্গা নামে পরিচিত ছিল না। গঙ্গা নদীকে উৎসস্থলে বলা হতো ভাগীরথী। গঙ্গা নদীর সাথে একটা নদী মিলিত হয়েছে, তারপরে ভাগীরথী, আর সেই নদীর মিলিত প্রবাহকে আমরা বলছি গঙ্গা। যেখানে মিলিত হয়েছে তারপর থেকে গঙ্গা। সেই দুটি নদীর নাম হচ্ছে অলকনন্দা, ভাগীরথী। বলো তো দেখি অলকনন্দা আর ভাগীরথীর মিলন স্থলের নাম কি? চলো আজকে আমরা দেখি বেশ কিছু নদী ও তার সঙ্গম স্থলের নাম। গঙ্গা, যমুনা এবং সরস্বতী যেখানে মিলিত হয়েছে সেই সঙ্গম স্থলকে আমরা বলি প্রয়াগরাজ। কোথায় আছে প্রয়াগরাজ? উত্তরপ্রদেশে। 2025 কুম্ভ মেলা হয়েছিল এখানে। অলকনন্দা নন্দাকিনীর যে সঙ্গম স্থল সেটাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ। অলকনন্দা এবং পিন্ডারির সঙ্গম স্থলকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। অলকনন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকনন্দা ভাগীরথী দেবপ্রয়াগ। অর্থাৎ আমরা যে এখানে দেখলাম কোথা থেকে গঙ্গা নদী গঙ্গা নামে পরিচিত হয়েছে, সেটা দেবপ্রয়াগ থেকে। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ থেকে, তারপর থেকে কিন্তু গঙ্গা গঙ্গা নামে পরিচিতি পেয়েছে। পরে দেখি ভাগীরথী এবং নাস্য গঙ্গাকে ইন্দ্রপ্রয়াগ বলা হচ্ছে, আর অলকনন্দা ও ধৌলি গঙ্গাকে বলা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এইগুলো হচ্ছে কিছু গঙ্গা এবং তার উপনদী সমূহের মিলিত স্থল বা সঙ্গম স্থলের নাম। এর ভিতরে প্রয়াগরাজটা খুব ইম্পর্টেন্ট আছে, দেবপ্রয়াগটা খুব ইম্পর্টেন্ট, আর রুদ্রপ্রয়াগটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে। অলকনন্দা মন্দাকিনী থেকেও প্রশ্নটা দেয়। নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? চলো আবার সেই মিলনের একটা প্রশ্ন। কোনটি সঠিকভাবে মিলছে এখানে বলো? প্রায় 26-27 মিনিট ক্লাস হয়ে গেল। ক্লাসটি সকলে একটা করে লাইক করে ফেলো দেখি। নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? সেটা হচ্ছে সুলতান খান সারেঙ্গি বাজায়, এটা মিলেছে, বাকিগুলো মেলেনি। হরিপ্রসাদ চৌরাশিয়া কি বাঁশির সাথে যুক্ত না? হরিপ্রসাদ চৌরাশিয়া আমরা জানি বাঁশি বাদক একজন। জাকির হোসেন কি সেতার? তবলা বাদক, তবলা বাদক। উস্তাদ বিসমিল্লাহ খান কি তবলা? না, ইনি হচ্ছেন সানাই বাদক। তো এখানে আমরা যদি দেখি একটাই সঠিকভাবে মিলেছে, সুলতান খান সারেঙ্গি বাদক। সুলতান খান, শাকুর খান, বৃন্দা খান এরা হচ্ছে ভারতের উল্লেখযোগ্য সারেঙ্গি বাদ্যযন্ত্রের বাদক। কম্পিউটারের ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় কোন মেমোরিতে? কম্পিউটারের বেশ কয়েকটা আমরা মেমোরি দেখতে পাই, তার ভিতরে কোন মেমোরিতে আমরা কম্পিউটারের যে ডেটা সেটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি? র্যাম, ক্যাশ মেমোরি, রম নাকি সবগুলি? অ্যান্সার কি হবে? কোনটাতে আমরা স্থায়ীভাবে রাখতে পারি ডেটা? সেটা হচ্ছে রম। রমে কিন্তু স্থায়ীভাবে রাখা যায়, বাকি র্যাম এবং ক্যাশ মেমোরিতে রাখা যায় না। ভোট দেওয়ার অধিকার কোন আর্টিকেলে উল্লেখ আছে? ভোট দেওয়ার অধিকার কোন আর্টিকেলে উল্লেখ করা আছে বলো? খুব ভালো একটা প্রশ্ন এটা। ভোট দেওয়ার অধিকার এটা একটা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। আমাদের ভোট দেওয়ার কথা সংবিধানে আছে, একটা ধারায় আছে। কোন ধারা? 326 ধারাতে আমরা ভোট দানের অধিকার পাবো। এর আগে 324 ধারাতে আমরা জানি নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, আর 326 ধারাতে ভোট দানের অধিকারের কথাটা বলা হচ্ছে। এর পরের প্রশ্ন, ড্যাশ ভারতে গুজরাটি নববর্ষ হিসাবে পালিত হয়? এর ভিতরে কোনটা গুজরাটি নববর্ষ? বলো, গুজরাটি নববর্ষ কোনটা? গুজরাটি নববর্ষ হচ্ছে বেস্তু বরস বা বেস্তু বর্ষ, এটা হচ্ছে গুজরাটি নববর্ষ। চলো বিভিন্ন রাজ্যের আমরা একটু নববর্ষ দেখি। প্রথমে চলে আসো গুজরাটে, তো বলেই দিলাম, গুজরাটটা লিখছি না, একদমই উপরে আসো। জম্মু কাশ্মীর অঞ্চলে বলা হয়ে থাকে নবরে। নববর্ষ উৎসবের নাম কি? নবরে হচ্ছে জম্মু কাশ্মীরের নববর্ষের নাম। পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলের নববর্ষের নাম কি? এদের নববর্ষের নাম হচ্ছে বৈশাখী। বৈশাখী নববর্ষ এরা পালন করে। নেক্সট হচ্ছে চলে আসো ওড়িশা রাজ্যে নববর্ষ হচ্ছে পানা সংক্রান্তি। পানা সংক্রান্তি হচ্ছে ওড়িশার নববর্ষের নাম। আর কি আছে এখান থেকে? তামিলনাড়ুর নববর্ষ হচ্ছে পাথন্ডু। পাথান্ডু হচ্ছে তামিলনাড়ুর নববর্ষ উৎসবের নাম। কেরালার নববর্ষ উৎসবের নাম হচ্ছে বিশু।
বিশু, বিহু নয় কিন্তু। তাহলে বিহু কোথাকার নববর্ষ? বিহু হচ্ছে আসাম রাজ্যের নববর্ষের নাম হচ্ছে বিহু। কি বিহু? রঙ্গোলি বিহু বা রঙ্গোলি বিহুকে আমরা অনেক সময় বলে থাকি ভোয়াগ বিহু। তো রঙ্গোলি বিহুটাকে একটা এখানে নাম দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কি ডিয়ার স্টুডেন্টস? রঙ্গোলি বিহুটা এদের নববর্ষ, যেটাকে আমরা বলছি ভোয়াগ বিহু। আরো চলে আসো, পশ্চিমবঙ্গের নববর্ষ উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ নববর্ষ তাদের। তিব্বত সংলগ্ন অঞ্চল লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অঞ্চল, সিকিম, অরুণাচল প্রদেশ, এই যে তিব্বত সংলগ্ন অঞ্চল, এখানে একটা নববর্ষ উৎসব হয় যেটাকে বলা হয় থেকে লোসার উৎসব। লোসার কাদের নববর্ষ? লোসার তিব্বতী বৌদ্ধ কমিউনিটির মানুষের নববর্ষ হচ্ছে লোসার। নেক্সট দেখো, মহারাষ্ট্রের নববর্ষ আছে গুড়ি পাদুয়া। গুড়ি পাদুয়া হচ্ছে মহারাষ্ট্রের নববর্ষ। আরো আছে স্যার, কি আছে? কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, যেখানে তেলেগু ভাষাভাষীর মানুষ বাস করে, এদের নববর্ষের নাম হচ্ছে উগাদি। এদের নববর্ষের নাম কি? উগাদি হচ্ছে নববর্ষ কাদের? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে যারা বাস করে তাদের নববর্ষ উগাদি। এছাড়া আরো নববর্ষ আছে, যেমন সিন্ধি নববর্ষ, মুসলিমদের নববর্ষ আছে। তারপরে তোমার হচ্ছে মুসলিমদের নববর্ষ অ্যাকচুয়ালি পালন করা হয় না, মানে আছে, নতুন বছর আছে মহরম মাসের প্রথম দিন। তারপরে যদি দেখা যায় তোমার আরো আছে তোমার সিন্ধিদের নববর্ষ, যেটাকে বলা হয় চেতি চাঁদ। তারপরে আরো নববর্ষ, যেমন আরেকটা কি কমিউনিটি, পার্সি কমিউনিটি নববর্ষ আছে, নওরোজ বলা হয়। এরকম অনেক নববর্ষ আছে। তো আমি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট নববর্ষ লিখলাম, এই নববর্ষগুলো একটু খাতায় টুকে নেবে, এগুলো থেকে প্রশ্ন হতে পারে, যেমন এই প্রশ্নটা হয়েছিল। আর একটা জেনে রাখবে, লোসুং এটা হচ্ছে সিকিমে পালিত হয়ে থাকে। লোসুং হচ্ছে সিকিমে পালিত হয়। হ্যাঁ, সিকিম ইজ একটা উৎসব লোসুং। চলো, এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, আজকের সেশন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করবো ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট আমাদের পরের দিনের পর্বে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারের সেশন নিয়ে। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাসটি। সকাল সকাল তোমাদের সাথে এই ঠান্ডায় কিন্তু ক্লাস করছি, সো অবশ্যই ক্লাসে একটা করে লাইক করতে ভুলবে না। বাই, টাটা।